ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় প্রাণহানি বেড়ে ৪২, নিহতদের মরদেহ শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা। মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে সমাধান শিগগিরই, প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ঢাকা সিটিতে জায়গা নেই অবৈধ বাস ডাম্পিং এর, মাতুয়াইলের ময়লার ভাগাড়ে ফেলার পরিকল্পনা ডিএমপির। মেট্রো রেল স্টেশন থেকে গন্তব্যে পৌঁছাতে হাঁটতে হবে যাত্রীদের, অবকাঠামোর নকশা জটিলতায় দুর্ভোগ। রাজধানীর গির্জাগুলোয় চলছে বড়দিনের উৎসব, করোনা মুক্তির আশায় যীশু খ্রিস্টের কাছে বিশ্বব্যাপী ভক্তদের প্রার্থনা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। এমভি অভিযান 10 লঞ্চের ইঞ্জিনের ত্রুটি ছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক যাত্রী। তার দাবি, এরপরও লঞ্চটি মেরামত না করে চালানো হচ্ছিল। এদিকে ঝালকাঠিতে 5 জনের মরদেহ শনাক্ত করতে পেরেছেন স্বজনেরা, বাকি 31 জনের মরদেহ নেওয়া হয়েছে বরগুনায়। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে এখনো অনেকেই নিখোঁজ বলে দাবি স্বজনদের। ঝালকাঠি সদর হাসপাতালে লাশ কাটা ঘরে মরদেহ, বাইরে স্বজনদের আহাজারিতে ভারী সেখানকার বাতাস। একাদশ শ্রেণীর এই শিক্ষার্থী ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও আগুনে মৃত্যু হয়েছে তার মায়ের। খোঁজ মেলেনি বোন এবং 2 ভাগ্নে ভাগ্নির। আর দাও দাও করে আগুন জ্বলছে, আমার মারে আমি নামাইতে পারি। আমি বলছি মা নাম, ও বলে না, ও পানি আর নামতে পারে না। 14 বছরের ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা সঞ্জীবন হাওলাদার। কোনো সান্ত্বনাতেই থামছে না তার কান্না। স্বজনদের খোঁজে ছুটোছুটি করছেন অনেকেই। এদিকে লঞ্চটিতে ত্রুটি ছিল বলছেন বেঁচে যাওয়া যাত্রীরা। মা তোমার বাসাই ওরা গেছে গেছে, এই মায়ের বাসাইতে যাই আমার বুলফুল আমার শেষ। এখন আমার ওয়াইফের পাইছি মৃত, আর আমার মেয়েকে পাইছি, কিন্তু আমার 2টা নাতি, একটা ছেলে একটা মেয়ে, আর একটা মেয়েকে পাই না। ঝালকাঠিতে ময়নাতদন্ত হয়েছে 36 জনের, বেশিরভাগ মরদেহ শনাক্তের পর্যায়ে নেই বলছেন চিকিৎসক। তার যে একটা লেবেল করা আছে, ওই লেবেলটা আমরা রাখতেছি। পরবর্তীতে যদি স্বজনরা তারা যদি ওই লাশ দাবি করে, তার স্বজনদের সাথে ডিএনএ টেস্ট করে ওটা করা হবে আর কি। প্রত্যেকটা লাশেরই আমরা ডিএনএ রাখতেছি। এদিকে ঝালকাঠিতে 4 জন এবং বরিশাল মেডিকেলে 1 জন সহ 5 জনের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 31 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বরগুনায়। 32 জনের লাশ আমরা আমাদের এখানে এনে আগামীকাল পর্যন্ত রাখবো। এখানে যদি কোনো স্বজনরা তাদের লাশ শনাক্ত করতে পারেন, তাহলে আমরা তাদের স্বজনের নিকট সেই লাশগুলো হস্তান্তর করবো এবং অন্যান্য লাশগুলির ডিএনএ স্যাম্পল রেখে বাকি লাশগুলোকে আমরা দাফন করব। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না, তাদের বরগুনায় দাফন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝালকাঠি। ইনি আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনায় যে মৃতদেহগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে কতজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, আর মৃতদেহ হস্তান্তরের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবেন। গতকালকে রাত 11:30টার দিকে বরগুনা আসলে মৃতদেহ এসে পৌঁছায় এবং সেই মৃতদেহ এখন আবার পিছনে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে এখানে এখনো 32 মরদেহ রয়েছে। তো 32 মরদেহের মধ্যে আজকে সকাল 8টা থেকে যে 10টার মধ্যে যদি কারো স্বজন আসে, স্বজন এসে তাদের পরিচয় শনাক্ত না করা যায়, কেউ যদি শনাক্ত না করতে পারে, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10টার পরে মানে 11টার দিকে সম্পন্ন হবে এবং তারপরে বরগুনার কোটকাছালী এলাকায় তাদেরকে দাফন করা হবে। আরিফ, শুনতে পাচ্ছেন?
উপায় নাই। সেক্ষেত্রে লাশগুলো বেশিরভাগ লাশ 30% কোনো লাশ 50% এবং কোনো লাশ প্রায় 70% পুড়ে গিয়েছে। সেই লাশগুলো ওইভাবে থেকে শনাক্ত করার কোনো সুযোগ নেই। ডিএনএ স্যাম্পল রেখে এবং সেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ একজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম হাবিব খান। এ নিয়ে এই ঘটনায় প্রাণহানি দাঁড়ালো 42 জনে। গুরুতর দগ্ধ আরো কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। ভর্তি সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। 250 কিলোমিটার দূরের ঝালকাঠির বিষখালী নদীতে লঞ্চে আগুনের ঘটনার আঁচ লেগেছে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও। শুক্রবার দুপুরের পর গুরুতর দগ্ধদের আনা হয় এখানে। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। 8 বছরের তামিম বরিশাল মেডিকেল থেকে ঢাকায় পৌঁছাতে পারলেও পথেই হারাতে হয়েছে তার 6 বছরের বোন মেহেরিনকে। বার্ন ইনস্টিটিউটে মা জেসমিন আক্তারকে সঙ্গে নিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। আর হাবিবুর রহমানের অবস্থা দিশেহারা করে তুলেছে স্ত্রী সায়রা খাতুনকে। স্বজনদের সন্ধানে অনেকে আবার ভিড় করছেন বার্ন ইনস্টিটিউটে। বরিশালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন কেউ কেউ। বার্নের যে চিকিৎসা, মূলত বার্ন কোনো চিকিৎসা বরিশাল শেরেবাংলা মেডিকেলে নাই, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। আমি হতাশ হয়ে গেছি যে একটা এত বড় হসপিটালের মধ্যে কিভাবে একটা বার্ন ইউনিট না থাকে এবং একজন ডিউটিরত ডাক্তার না থাকে। সিআইটির সব আগুন হয়ে যায়, নিজের পোলো টোলো সব লাল হয়ে গেছে, হিট হয়ে গেছে, নিচের কার্পেট জানে পাড়াতে এনে আগুন। আমি কই যাবো, গেছি সাইডে বেটারা ঠেললে আমার গেছে নদীর মধ্যে। ওদিক যাইয়া খালি যেন পায়ে ঠেকাইছে, 1 ঘন্টা খালি সাত হচ্ছে যেন পায়ে ঠেকাইছে। এনে যাইয়ে খালি বলাই সামনের বাপ আমি এনে আছি, তুমি এনে আও। তবে দগ্ধদের দেখতে এসে এসব অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বরিশাল মেডিকেলে দগ্ধদের সেবায় আরো গতি আনতে এরই মধ্যে ঢাকা থেকে চিকিৎসক টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। 30%, 45%, 10% বার্নও আছে, কিন্তু সবারই ইনহেলেশন ইনজুরি, শ্বাসনালী পড়ে গেছে। আমরা এমনিতে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আমাকে টেলিফোন করছিলেন, উনি রোগীদের খবর নিচ্ছেন এবং সর্বাত্মক চেষ্টা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। মেডিসিন যা লাগে, ওষুধপত্র, অন্যান্য যে সরঞ্জামাদি যা লাগে সেটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওখানে যা যা চিকিৎসা যতটুকু যা আছে তা আরো বাড়তি এই সরঞ্জামাদি এবং চিকিৎসক পাঠানো হয়েছে। শুধু সড়ক পথ নয়, গুরুতর আহতদের হেলিকপ্টার যোগেও ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ 77 যাত্রীকে বরিশালের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন বেশিরভাগ রোগীর হাত পা ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে। চেষ্টা চলছে সর্বোচ্চ চিকিৎসা সেবার। তবে হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ থাকায় তাদের চিকিৎসা চলছে সার্জারি বিভাগে। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছেন 43 জন। শুক্রবার সকাল 7টা থেকে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা শুরু হয়। একে একে 1/2 শতাধিক যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের বেশিরভাগের হাত পা এবং মুখমণ্ডল দগ্ধ হয়েছে। দগ্ধ রোগী ও তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। লঞ্চ মাঝখানে বারবার বন্ধ হয়ে যেতেছিল, তখনই আমরা বুঝতে পারছি যে কোনো ইঞ্জিনের সমস্যা আছে। তারপরে তারা আমাদেরকে নামায় না দিয়ে তারা লঞ্চ তাদের মতো চালাচ্ছে। তারা উচিত ছিল আমাদের বরিশাল পর্যন্ত নামায় দেওয়া, আমরা তো ওখানে চলে আসতে পারতাম। চালায় থাকার পরে আমরা ঘুমাইছি 3টে 3:30 বাজে ঘুমানোর পরে দেই আর কি মানুষ চিল্লাপাল্লা করতে আছে। হঠাৎ উঠতে দেই ওই আমরা এই সাইডে পাওয়া লঞ্চে, এই সাইডে আগুন ধরছে। মানুষগুলো কেউ পড়ছে, আমার তো হারাই যাচ্ছে। আমি যদি আমার পরনে কাপড় চুপুর দেখে যে আমি যখন কাপড় ভিজে গেছে তো আমি ডুবে যেতে লাগছি, তো কাপড় চুপুর ছিঁড়ে বেড়ে যখন হারা দিচ্ছি তখন আমি বাসে উঠছি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানান, শুরু থেকেই তিনি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। 50 জন চিকিৎসক ও নার্সকে বিশেষ দায়িত্ব দিয়ে চেষ্টা চলছে দগ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। আমরা একটা টিম করেছি সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য। আর যেহেতু আমাদের রুগী ওভারলোডে, তো কিছু কিছু রুগীকে, ভালো রুগীকে আমরা বার্ন রুগী না, অন্য রুগী যেমন মেডিসিন, সার্জারি, এগুলোকে সদর হাসপাতালে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, যাতে বার্নের রুগীগুলোকে এক জায়গায় রেখে চিকিৎসা করা যায়।
গেল রাত ৩টার দিকে ঝালকাঠিতে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন গোটা লঞ্চে ছড়িয়ে পড়ে দগ্ধ হন লঞ্চের বেশিরভাগ যাত্রী। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন আরও অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লঞ্চের অগ্নি দুর্ঘটনায় ৩২ জনের মরদেহ নেওয়া হয়েছে বরগুনায়। এই বিষয়ে সেখান থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, যে ৩২ জনের মরদেহ নেওয়া হয়েছে এর মধ্য থেকে কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা, আর এই ব্যাপারে কর্তৃপক্ষ কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে হস্তান্তরের ব্যাপারে? আসলে গতকাল রাত 11টার দিকে বরগুনায় যে 32 জেলে আসলে 32 যে মরদেহ বরগুনায় এসেছে, তো সেই মরদেহ বরগুনার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ভাবে নোটিশ করে বলে দেওয়া হয়েছে যে আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা এই পরিবারের শনাক্ত করার সুযোগ দেওয়া হবে। যদি কোনো পরিবার এই লাশগুলো শনাক্ত করতে পারে তো সেক্ষেত্রে মরদেহ এই পরিবারদের কাছে শনাক্ত করা হবে। আর যদি কোনো মরদেহ যদি শনাক্ত করা সম্ভব না হয় তো সেক্ষেত্রে এই মরদেহগুলো প্রশাসনের উদ্যোগে সকাল 11টায় জানাজা সম্পন্ন করে এবং এই বরগুনার পটকাখালী এলাকায় তাদেরকে দাফন করা হবে। এর মধ্যে এই ধরনের পরিকল্পনা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর জেলা প্রশাসন যে বলে দিয়েছে যে লাশগুলো এখানে এখন বর্তমান 32 জন যে লাশ রয়েছে তার বেশিরভাগ লাশ বিভৎস অবস্থায় আছে এবং তার বেশিরভাগ শরীরের বেশিরভাগ অংশই আসলে পুড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই লাশগুলো যে দেখে শনাক্ত করা আসলে বেশি একটা সম্ভব না। তো সেক্ষেত্রে তারা এখানকার যে ডিএনএ স্যাম্পল রেখে এবং সেগুলো পরীক্ষা করে এবং শনাক্ত করবে প্রশাসনের পক্ষ থেকে এবং সেটা অনুযায়ী যদি পরবর্তীতে কোনো স্বজন এই মরদেহের স্বজনরা যদি আসে তো সেক্ষেত্রে সেই সমাধি স্থান থেকে তারা লাশ নিয়ে যেতে পারবে, মরদেহ নিয়ে যেতে পারবে। আর যদি সে চায় তাহলে বরগুনার ওই কবরে রাখা যাবে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু যে মরদেহ রয়েছে সেই মরদেহ স্বজনদেরকে 20,000 টাকা করে দেওয়া হবে এবং যারা পুরে ক্ষতিগ্রস্ত যারা চিকিৎসাধীন আছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 15,000 টাকা করে দেওয়া হবে এবং এই চিকিৎসা করতে যত ব্যয় প্রয়োজন এবং সকল প্রয়োজনই কিন্তু জেলা প্রশাসন ব্যয় করবে, যেমনটা আসলে আমাদেরকে জানিয়েছে। তো আজ কিছুক্ষণ পরেই আসলে 8টা থেকে আসলে এই লাশ শনাক্তের জন্য রাখা হবে এবং তারপর থেকে 10টার দিকে লাশ শনাক্ত করা বন্ধ হয়ে যাবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টার দিকে আসলে জানাজা শেষে দাফন করা হবে। এই ছিল বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানও শীঘ্রই হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার আহ্বানও তার। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ভার্চুয়ালি। এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা সবসময় তৎপর আছে, তাদের ষড়যন্ত্রও চলতে থাকবে, তবে ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই অব্যাহত রাখতে হবে অগ্রযাত্রা। আর প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে জানান, তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি মালদ্বীপের মুদ্রায় যেন দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালালের মাধ্যমে বিদেশ না যাওয়ার তাগিদও দেন তিনি। যাতে কারো নিজের কোনো ঘর বাড়ি বিক্রি করতে না হয়, যাতে কারো কোনো জমি জিরেত বন্ধক রাখতে না হয় এবং কোনো জামানত ছাড়াও যাতে ব্যাংকের ঋণ পাওয়া যায় সেই বিবেচনা করে এই প্রবাসী কল্যাণ ব্যাংক আমি প্রতিষ্ঠা করি। পাশাপাশি এই ব্যাংককে একটা নিয়মিত ব্যাংক করার জন্য 400 কোটি টাকা আমরা সরকার থেকে দিয়ে এই ব্যাংকটাকে আমরা চালু করে দিয়েছি। মালদ্বীপের বাজারে নতুন নতুন পণ্য রপ্তানির উদ্যোগের কথাও জানান শেখ হাসিনা। এছাড়া মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানও শীঘ্রই আসবে বলে আশ্বস্ত করেন তিনি। যারা নিজেরা হঠাৎ চলে এসেছেন, ঠিক মানে এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে একটা এমইও সই করা হয়েছে
কাজে যাতে করে এই সমস্যাটা না হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সঙ্গে যাতে করে এই সমস্যাটা না হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সঙ্গে বিমান চলাচল শুরুর বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সময় দিয়েছেন সেজন্য মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাল চতুর্থ ধাপে স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন, আর সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই বিষয়ে আসলে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? দেখুন, আসলে চতুর্থ ধাপে প্রতীক বরাদ্দের পরে আমরা দেখেছি যে এই যে সরকার দলীয় যেসব প্রার্থীরা রয়েছে নৌকার মনোনীত, এর পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাও এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনি জানেন যে মুন্সিগঞ্জের লোহজং এবং যে সিরাজদিখান উপজেলা রয়েছে, এখানে কিন্তু আগামীকালকে 19টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একাধিক বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু এই যে ভোটের পরিবেশ সেটি নিয়ে কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে ভোটাররা। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ভোটটি আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করতে আসলে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু 4 স্তরে একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার তারা করেছে। পাশাপাশি আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে প্রতিটি কেন্দ্রে আসলে যেসব প্রার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্রতীকে তাদের যে আসলে এজেন্ট প্রস্তুত করা সহ প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ এবং এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যালট বাক্স সহ আসলে নির্বাচনী যেসব সরঞ্জাম আছে সেগুলো কিন্তু সকাল থেকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে এবং এবার কিন্তু 225টি ভোট কেন্দ্রে এই 2 উপজেলায় আগামীকালকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এতে ভোটারদের আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আসলে এইসব যারা যেসব প্রার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আশা করছেন। তবে এইসব একাধিক বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে 225টি ভোট কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এর মধ্যে কিন্তু প্রায় 60% বেশি কেন্দ্র তারা গুরুত্বপূর্ণ বলে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এবং যেসব কেন্দ্রগুলো আসলে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোতে কিন্তু বিশেষ নজরদারি রাখার একটি প্রস্তুতিও আসলে তাদের রয়েছে। আমরা সকাল থেকে মুন্সিগঞ্জের যে ইসাপুরা ইউনিয়ন পরিষদটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তাদের যে নির্বাচনী সরঞ্জাম সহ আসলে যেসব ভোটাররা আসলে এই কেন্দ্রের আশেপাশে রয়েছেন তাদেরকে আপনি জানেন যে গতকাল মধ্যরাত থেকে কিন্তু এই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং সকাল থেকে এসব প্রার্থীরা আসলে তাদের নির্বাচনী এজেন্ট প্রস্তুত করা সহ যেসব নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সরঞ্জাম আসছেন সেগুলো বুঝে নিচ্ছেন। আমরা যদি ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি নির্বাচনী আসলে পরিবেশ গতকাল মধ্যরাত থেকে আসলে প্রচারণা শেষ হয়েছে, আপনাদের আসলে এই যে আগামীকালকের ভোট নিয়ে আসলে ভোটারদের জন্য আপনাদের কোনো মেসেজ রয়েছে কিনা? জি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাচ্ছে আর আমাদের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে যারা হুমকি দুমকি দিচ্ছে অনেকেই, তো তারা সংকীর্ণ যে ভোট দিতে আসতে পারবো কিনা। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন সঠিক প্রস্তুতি নেয় এবং জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে হাসি খুশি মুখর ভাবে। এই জন্য আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। আসলে যেরকমটি জানাচ্ছিলেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর এবং জোরালো অবস্থা গ্রহণ করা হয় এবং তারা যদি কঠোর অবস্থানে থাকে হয়তো সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটি তারা সুষ্ঠুভাবে আসলে দিতে পারবেন এবং এই যে ভোটের পরিবেশ নিয়ে যে শঙ্কাটি রয়েছে সেই শঙ্কাটি কেটে যাবে এবং আগামীকালকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর ভোটের উৎসব কালকে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার কাছে হয়তো আবার আসবো। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করেছে বিএনপি। শুক্রবার সাতক্ষীরার একটি কনভেনশন সেন্টারে মহিলা দলের কর্মী সম্মেলন হয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি জনসভার আয়োজন করে। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা বিএনপি সমাবেশ আয়োজন করে। জয়পুরহাটের নতুনহাট বাজার চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি, যেন এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণের পাশে দাঁড়ান। জনগণ আজকে পরিবর্তন চায়, জনগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, জনগণ আজকে তার সুচিকিৎসা চায়। শেখ হাসিনা পদত্যাগ বললেই তো পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে বিএনপির আইনজীবীদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে আইনজীবী সমিতির সম্মেলন প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন, তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যেই ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেটা সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছি। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। ডিএমপিতে জায়গা সংকটের কারণে অবৈধ বাস ডাম্পিংয়ে দিতে পারছে না ভ্রাম্যমাণ আদালত। ফলে গতানুগতিক নিয়মে শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ সিটি কর্পোরেশন ও বিআরটিএর যৌথ অভিযান। সমস্যা সমাধানে মাতুয়াইলের ময়লার ভাগাড়ে রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ের কথা বলছে সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রতিবেদন অনুযায়ী রুট পারমিট ছাড়া ঢাকা এবং ঢাকার উপর দিয়ে চলে এমন বাসের সংখ্যা 1646টি। সিদ্ধান্ত হয় সেসব পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার। অভিযান চালাতে গিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। ডিএমপিতে জায়গার অভাব থাকায় রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া যাচ্ছে না। যে পুলিশের যে ডাম্পিংগুলো আসছে জায়গা ফাঁকা নেই, যে কারণে আমরা ডাম্পিংয়ে পাঠাতে পারতেছি না। সংকট সমাধানে ডিএমপির উপর আর নির্ভরশীল থাকতে রাজি না সিটি কর্পোরেশন। বলছে বিকল্প ব্যবস্থাতেই ডাম্পিং করা হবে অবৈধ পরিবহন। প্রথম 2 দিন তারা গাড়িগুলোকে কই রাখবে না রাখবে কিছু কনফিউশন ছিল, এখন কিন্তু কোনো কনফিউশন নাই। আমি বলতে চাই মাতুয়েল আমাদের যে দক্ষিণে যে ময়লার ভাগাড় যেটা আছে, সে মাতুয়েলে যে ডাম্পিং প্লেস যেটা আছে, সেই ডাম্পিং স্টেশনে কিন্তু গাড়িরও ডাম্পিং ওখানে করে দেওয়া হবে জব্দ করে। প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা অনুযায়ী সড়কে শৃঙ্খলা ফেরাতে 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মতিঝিল থেকে ঘাটারচর পর্যন্ত একটি কোম্পানির বাস। তাই এই রুটে অবৈধ পরিবহনের বিরুদ্ধে শুরু হয় অভিযান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল চালু হলে স্টেশন থেকে কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হবে যাত্রীদের। অবকাঠামোর নকশা জটিলতায় দুর্ভোগ পোহাতে হবে মানুষকে। এছাড়া সংযোগ সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাও রয়েছে। মেট্রো রেলের শতভাগ সুফল পেতে এসব সমস্যা এখনই সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। তবে একে বড় সমস্যা মনে করছেন না মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজধানীর যানজট নিরসনে 2016 সালে মেট্রো রেল প্রকল্প হাতে নেয় সরকার, যা এরই মধ্যে দৃশ্যমান। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের সফল পরীক্ষাও হয়েছে। প্রথম ধাপে মেট্রো রেলের যে লাইনের কাজ হচ্ছে সেটি MRT6। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই লাইনের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। স্টেশন থাকবে 17টি, অথচ কেবল উত্তরা, আগারগাঁও ও কমলাপুর থেকে বাসে ওঠার সুযোগ থাকছে। স্টেশনে যাত্রী ওঠানামা সিঁড়ি মিলছে সরাসরি ফুটপাতে। এতে সহজে চলাচলের সুযোগ নষ্টের শঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে তেমন কোনো সমস্যা হবে না। খুব বেশি যে এরকম পিক আপ ড্রপ ফ্যাসিলিটি যদি করা হয়, তাহলে যে যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা বাধাগ্রস্ত হবে। কাজে দুনিয়ার কোনো দেশে করা হয় না, আমরা এটা করব না। আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক ব্যবস্থার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটা মিলিয়ে আমরা এই কাজগুলো করব। মেট্রো রেল নির্দিষ্ট লাইনে চলবে, সবার গন্তব্যও একরকম থাকবে না। সমন্বিত সুবিধা পেতে সংযোগ সড়ক ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সাথে স্টেশনে ওঠানামা সিঁড়ি ফুটপাত থেকে সরিয়ে নেওয়ার পরামর্শও তাদের। পথচারী বান্ধবতার যে অবকাঠামো সেটা কোনোভাবেই কার্পণ্য করে কাজ করার উচিত হবে না। আগারগাঁও এলাকায় বিরাট কার্যক্রম চলছে। আমি মনে করি দ্রুতই ওই অন্যান্য প্যারালাল বা সমান্তরাল কার্যক্রমগুলো একীভূত বিন্যাসে নিয়ে আসতে পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। ঢাকা ও এর আশেপাশে গড়ে তোলা হচ্ছে 5টি মেট্রো রেল প্রকল্প। এর আওতায় থাকছে 128 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পূর্ণতার পরিবর্তে নিত্য নতুন সংকটে রুগ্ন হয়ে পড়েছে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল। কেমিক্যালের অভাবে বন্ধ প্যাথোলজির অধিকাংশ পরীক্ষা, রয়েছে চিকিৎসক সংকট, তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি পার করেছে প্রায় এক যুগ। কাগজে কলমে 250 শয্যার হাসপাতাল হলেও বর্তমানে 10টি বিভাগে 210টি বেড নিয়ে চলছে এর কার্যক্রম। রি-এজেন্টের অভাবে 14 অক্টোবর থেকে হাসপাতালের প্যাথোলজি বিভাগের নানা জরুরি পরীক্ষা বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এখানে এই টেস্ট নাই, এখানে বাইরে করতে গেলে আমাদের পর্যাপ্ত টাকা লাগতেছে। এই জায়গাতে করলে আমাদের টাকা কম খরচ হতো, বুঝছেন, কিন্তু বাইরেতে করতে যায় আপনার টাকা বেশি লাগছে। পানি কেনা লাগে, বেলার সেট কেনা লাগে, হেপারিং কেনা লাগে, গ্লোভস কেনা লাগে। আমি এগুলো কিনে আর পারতেছি না ডায়ালিসিস দিতে। তবে কর্তৃপক্ষ বলছে হাসপাতালে কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও সমমানের 94টি পদের বিপরীতে কর্মরত আছেন 30 জন। জনবল সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ও লজিস্টিক সাপোর্ট না বাড়লে হাসপাতালের সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের টেকনোলজিস্ট এবং সেই সাথে চিকিৎসার উপকরণ যা না হলে আসলে চিকিৎসা দেওয়া যায় না। এই জনবল ও লজিস্টিক সাপোর্ট হলো এখনকার সংকট সমাধানের প্রধান ব্যাপার। সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক। ডায়ালাইসিসের দুই একটা জিনিস রোগীদের কিনতে হচ্ছে, আর আমাদের ডাক্তারের স্বল্পতা আছে। এখন ডাক্তার তো ইচ্ছা করলেই আসলে যে কোনো সময় এটা আসলে পাওয়া যায় না। আমরা চেষ্টা করতেছি, চাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত সহানুভূতির সাথে এগুলো বিবেচনা করছেন। খুলনার গোয়ালখালী এলাকায় 2010 সালে 11 একর জমির ওপর প্রতিষ্ঠা হয় বিশেষায়িত এই হাসপাতালটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 17 মাসের অচলাবস্থার পর এবছরই আবার সচল হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। হয়েছে এসএসসি, এইচএসসি পরীক্ষাও। তবে সড়কের নটরডেম ছাত্র নাইমের মৃত্যুতে বেগবান হয় হাফ ভাড়ার দাবিতে চলা বিদ্যালয়। হয়েছে এসএসসি, এইচএসসি পরীক্ষাও। তবে সড়কের নটরডেম ছাত্র নাইমের মৃত্যুতে বেগবান হয় হাফ ভাড়ার দাবিতে চলা শিক্ষার্থী আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। করোনার অচলাবস্থার মধ্যে জানুয়ারির শুরু থেকেই ওঠে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি। ক্যাম্পাসে হয় শিক্ষার্থী বিক্ষোভ। তবে দীর্ঘ অপেক্ষার পর 12 সেপ্টেম্বর খোলে স্কুল, কলেজ। সীমিত পরিসরে শুরু হয় ক্লাস। এরপর ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলে দেয়া হয় সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফলে উঠে ছাত্রছাত্রীরা, প্রাণ ফেরে ক্যাম্পাসে। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও ছিল এবছরের আলোচিত ঘটনা। 2020 সালে হয়নি এইচএসসি, এবছর কি হবে সে সংশয়ের অবসান হয় 14 নভেম্বর। এসএসসি পরীক্ষায় বসে শিক্ষার্থীরা, আর এইচএসসি পরীক্ষা শুরু হয় 2রা ডিসেম্বর। তবে তা হয়েছে গ্রুপভিত্তিক আর 3 বিষয়ে। আবার এবছরই বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। আর এর মধ্যেই শিক্ষা বছরের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে 24 নভেম্বরে। সেদিন বাসায় ফেরার পথে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় মারা যান নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান। এর বিচার ও নিরাপদ সড়ক চেয়ে চলে আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। চলতি বছর সীমিত পরিসরে চলেছে শিক্ষা কার্যক্রম। নতুন বছরে পুরো প্রাণ পাবে আশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারুণ্যের শক্তি দেশকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে তরুণদের আরও বেশি আইটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ইস্কাটনে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যে কোনো ধরনের প্রযুক্তিভিত্তিক জ্ঞান একজন মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। এজন্য সবাইকে এমন শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ নেওয়ার মানসিকতা করে তুলতে হবে। পরে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কোডার্স ট্রাস্ট বাংলাদেশ থেকে আইটিতে প্রশিক্ষিত নারীদের সনদপত্র প্রদান ও সেরা কৃতিত্ব অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
মাদারীপুরের কালকিনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বছরে ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে কাজ শেষ না করে ৮০ % বিল তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর। মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য এটি। ৩ বছরেও স্কুলের নতুন ভবন নির্মাণ না হয় টিন শেড ঘরে কোনো রকমে চলছে পাঠদান কার্যক্রম। ২০১৭-১৮ অর্থ বছরে এলজিইডি তত্ত্বাবধানে ভবন নির্মাণের কাজ শুরু করে MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান, যার ব্যয় ধরা হয় ৬০ লাখ টাকা। তবে নির্ধারিত সময়ের ৩ বছর পেরিয়ে গেলেও ভবনের ছাদ ঢালাই ছাড়া তেমন কোনো কাজই হয়নি। আমাদের এই স্কুলের কাজ গত ৩-৪ বছর যাবৎ শুরু হয়েছে। ঠিকাদাররা টাকা টুকা তুলে নিয়ে চলে গেছে, অথচ কাজ শেষ হয় নাই। সারাগো বসার কোনো ভালো ব্যবস্থা নাই, এই জন্য এই স্কুল থেকে ছেলেরা অন্যত্র চলে যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নির্মাণ কাজ শেষ না করেই ৮০ % বিল তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েও কাজ হচ্ছে না বলে জানান তারা। ছাদটা শুধুমাত্র করেছে, আর কোনো কাজ না করে ঠিকাদার চলে গেছে। এখন আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, উপজেলা ইঞ্জিনিয়ারের অফিসে যাচ্ছি। নির্বাহী প্রকৌশলী বলছেন, ঠিকাদার অসুস্থ থাকায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। ঠিকাদার একটু অসুস্থ ছিলেন, দেশের বাইরে ছিলেন, আর তারা অতি সত্বর এই কাজটা সমাপ্ত করবে। তবে দীর্ঘদিন এই কাজটা বন্ধ রাখার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এর সঙ্গে আমি একমত। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংখ্যালঘু অধিকার নিয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছে সংসদ সদস্য, আইনজীবী ও সচেতন নাগরিক মহল। শুক্রবার রাজধানী সিরডাপ মিলনায়তনে এক গোল টেবিল বৈঠকে এই দাবি তুলে ধরা হয়। আলোচকরা দেশে সাম্প্রদায়িক হামলাগুলোর সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করা হয়, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার, ৭২-এর সংবিধানের মূল চেতনাকে ফেরত আনা সহ সংখ্যালঘুদের সুরক্ষা, বৈষম্য বিলোপ আইনেও দাবি জানান আলোচকরা। যুব সমাজের মধ্যে সাংস্কৃতিক চেতনা, ইতিহাসের সাথে পরিচয় করানোর উগ্রপন্থা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন আলোচকরা। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় ধ্রুব তারা যুব উন্নয়ন ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আরমা দত্ত ও রানা দাশগুপ্ত। সঞ্চালন করেন ধ্রুব তারা নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী। পৌষের শীত জেকে বসার সাথে সাথে জমে উঠেছে রাজধানীর পিঠার দোকানগুলো। নাগরিক ব্যস্ততায় শীতের পিঠা নিয়ে এসেছে গ্রামীণ উৎসবের আমেজ। পাড়া, মহল্লা, অলিগলি আর অভিজাত দোকানগুলোতে বসেছে রকমারি পিঠার পসরা। সাধ্যমতো সেসবের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। ভাপা পিঠার ভাপি বলে দিচ্ছে পৌষের কথা। হিমহিম শীতে গরম ভাপা আর চিতই পিঠার স্বাদ নিতে বিভিন্ন অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন রাজধানীর মানুষ। গ্রামে মাটির উনুনের পাশে বসে পিঠা খাওয়ার স্বাদই কিছুটা ভিন্ন উপস্থাপনায় মিলছে নগরীর এসব ভ্রাম্যমাণ দোকানে। বিকেল থেকে পরম যত্নে দোকানিরা পিঠা বানান ক্রেতাদের জন্য, দামও সাধারণের নাগালের মধ্যে। শীতের কালে এরকম আমেজ পিঠার ভালোই লাগে। এসব দেখলে ওই গ্রামের ওই সিনটা মনে পড়ে, তো ওই আমেজটা পাওয়া যায় আর কি। প্রতি বছরই শীত মৌসুম ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বসে ভাপা পিঠার দোকান। সন্ধ্যার পর পিঠার দোকান ঘিরে তৈরি হয় ছেলেবুড়োর জটলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হরেক খাবার মিললেও পিঠার দোকানের প্রতি দেখা যায় বাড়তি আকর্ষণ। তাই শীত এলেই কিছুটা বাড়তি আয়ের আশায় পিঠার দোকান খুলেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। বাইরে সহজভাবে পাওয়া যায়, সহজভাবে খাওয়া যায়, এই জন্যই ভালো লাগে। সবাই মিলে খাচ্ছি, ভাপা পিঠার একটা আলাদা একটা ফ্লেভার পাচ্ছি। করোনার আগে আমরা দোকানদারি করছি, মনে করেন ভালোই, মনটা একটু কমে। নাগরিক ব্যস্ততায় ঘরে পিঠা বানানোর ফুরসত নেই মানুষের, তাই পাড়ার ভ্রাম্যমাণ বিক্রেতা কিংবা বেইলি রোডের অভিজাত দোকানি ভরসা। বেইলি রোডে ভাপা ও চিতই পিঠার পাশাপাশি পাওয়া যায় নকশি, দুধ চিতই, লবঙ্গ লতিকা, পাটিসাপটা, দুধকুলি, বিবিয়ানা সহ বাহারি সব পিঠা। পিঠা তো সবাই পছন্দ করে, আর শীতের পিঠা তো মানে অসাধারণ। ব্যাচেলার যারা থাকি তাদের জন্য তো বাসায় পিঠা বানানো হয় না, আর গ্রামে অতটা যাওয়া হয় না। দ্রব্যমূল্যটার দামটা একটু বেশির কারণে একটু আর কি
আমরা ব্যবসা ওরকম প্রফিট করতে পারছি না, আমরা তো শুধু কাস্টমারের যে চাহিদাটা এটাই পূরণ করে যাচ্ছি। গ্রাম বাংলা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পিঠা ব্যস্ত নগর জীবনে অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আর তাই তো বিভিন্ন সড়কের মোড়ে কনকনে শীতের মাঝে ধোয়া ওঠা পিঠার মিষ্টি সুবাস ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় শহুরে যান্ত্রিকতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী গির্জায় গির্জায় খ্রিস্ট জাগের মাধ্যমে শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনা মুক্তির পাশাপাশি সুখী সমৃদ্ধ পৃথিবীর কামনায় প্রভু যিশুর কাছে প্রার্থনা জানিয়েছেন ভক্তরা। শনিবার বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে থাকছে প্রার্থনা সহ নানা আয়োজন। উদাহরণ দ্বারা তোমার দীপ্তি নবজ্যোতি আমাদের মানব থেকে উদ্ভাসিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় খ্রিস্টজাগের আয়োজন। প্রার্থনায় প্রভু যিশুকে স্মরণ করেন ভক্তরা। বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মকাহিনী পাঠ ও ধ্যানে মগ্ন হন ভক্তরা। প্রভুর কাছে কামনা করা হয় মানব জাতির সুখ ও সমৃদ্ধি। 25 ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। তার জন্মদিনকেই বড়দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। খ্রিস্টের সময়ে আমাদের প্রত্যেককে পবিত্র করে সৃষ্টি করেছিলেন, একমাত্র তিনি আমাদের আবার পবিত্র করতে পারেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় পার করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সবাইকে ভালো রাখুক, এই বিশ্ব করোনা থেকে যেন সবাই মুক্ত পায়। সবাইকে নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই জানি একত্র থাকতে পারি। এই বছর তো ঈশ্বরের আশীর্বাদ আমরা খুব ভালোভাবেই কাটিয়েছি, আগামী বছর আরো যেন ভালোভাবে কাটাতে পারি। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ সান্তা ক্লজ। লাল পোশাক, চোঙ্গা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা বৃদ্ধবেশী মানুষটি শিশুদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হন। তার কাছে উপহার পায় শিশুরা। প্রথমে চার্চে আসি, তারপরে ভিডিও গিফট গিভিং, সবাইকে ডিফারেন্ট গিফটস দিই, তারপর একসঙ্গে গান গাই, বাড়িতে গিয়ে মজা করি, খেলাধুলা করি, খাওয়া দাওয়া করি। ক্রিসমাস, সবাইকে শুভেচ্ছা। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে গির্জার বাইরে কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধরন ওমিক্রন সংক্রান্ত নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে 2000-এর অধিক ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ক্রিসমাস মৌসুমে ভ্রমণ বিড়ম্বনায় পড়েছে লাখ লাখ যাত্রী। ক্রিসমাসের প্রাক্কালে ইউএস এয়ারলাইন্স বলছে ক্রুদের অনেকে করোনা পজিটিভ হওয়ায় কর্মী সংকটে ভুগছে তারা। এদিকে ইউনাইটেড এয়ারলাইন্স বলছে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি তাদের ফ্লাইট পরিচালনাকারী ও ক্রুদের মধ্যে সরাসরি প্রভাব ফেলছে। ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইট অনুযায়ী 24 ডিসেম্বরের জন্য নির্ধারিত শত শত মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও শুক্রবার হাজার হাজার উৎসব যাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সিডনি ও মেলবোর্ন থেকে অন্য শহরগুলোতে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব এটি। বিভিন্ন দেশে বড়দিন উপলক্ষে চলছে নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে বড়দিন উদযাপন। এ বিষয়ে আরো জানাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সুলাইমান। টাইমস স্কোয়ারে বড়দিনের আয়োজন সম্পর্কে জানাবেন, আর বাঙালিদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন? আমি দাঁড়িয়ে আছি, আপনি যেমনটা বলছেন, আমি এখন দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড়দিনের উৎসব যে টাইমস স্কোয়ার। এই টাইমস স্কোয়ার আপনি জানেন যে প্রতি বছরে এই বড়দিনের এই রাত্রিতে সবচেয়ে বেশি মানুষ এখানে উপস্থিত হয়, লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়, বিশেষ করে তরুণরা। কিন্তু গত 2 বছর কোভিড এর কারণে গত 2 বছর এই এলাকায় টাইমস স্কোয়ার এলাকায় ঢুকতে দেয়নি পুলিশ। কিন্তু আজকে এই যদিও অমিক্রনের প্রভাব অনেক বেড়েছে নিউ ইয়র্কে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি অমিক্রনের আক্রান্ত এখন নিউ ইয়র্ক, কিন্তু এবারের উচ্ছ্বাসকে আসলে আটকে রাখতে পারেনি পুলিশ এবং সমস্ত উচ্ছ্বাসকে ছাপিয়ে গেছে এবারের বড়দিনের রাত্রি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে টাইমস স্কোয়ার এখানে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক তরুণী, বিশেষ করে কম বয়সী স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন এবং এই পুরো টাইমস স্কোয়ার এলাকায় যেন লক্ষাধিক তরুণী উচ্ছ্বাসে ফেটে পড়েছে এবং নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের সবগুলো শহর যেন মিশে গেছে এই টাইমস স্কোয়ারের সড়ক। এবং পাশেই আপনি জানেন যে পাশেই রসগোল্লা সেন্টার, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে 100 ফিটের উপরে। এই ক্রিসমাস ট্রি প্রায় 50,000 রকমের
ঝলক বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রের শুধু যুক্তরাষ্ট্র অন্যান্য স্টেট এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও এই ক্রিসমাস ট্রি দেখতে এসেছেন পর্যটকেরা। শুধু তাই না, প্রায় 10 মিলিয়নেরও বেশি মানুষ নিউ ইয়র্ক থেকে অন্যান্য স্টেট এবং বিভিন্ন দেশে ছুটি কাটাতে গিয়েছেন। তবে যেমনটা বলেছেন যে এই যে ফ্লাইট বিড়ম্বনা, নিউ ইয়র্কের বিভিন্ন ফ্লাইট, অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে শুধু অমিক্রনের কারণে, এবং অমিক্রনের কারণে এখানকার নিউ ইয়র্কের যে সিটি নতুন নবনির্বাচিত সিটি মেয়র যে অভিষেক অনুষ্ঠান ছিল সেটিও বাতিল করা হয়েছে, এবং নিউ ইয়র্ক সিটি হলের যে এই আজকে বড়দিন উৎসব থাকার কথা সেটাও বাতিল করা হয়েছে। কিন্তু এই টাইম স্কোয়ারের এই উচ্ছ্বাসে কোনো কিছু বাধা হতে পারেনি এই টাইম স্কোয়ার। এবং রাত যত বাড়ছে, এখন এখানে রাত 9টা, কিন্তু রাত যত বাড়ছে ততই যেন এই তরুণ তরুণী সাধারণ মানুষের স্রোত এখানে উৎসবরা ভিড় হচ্ছে। এবং যেমনটা বলেছেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশীয় প্রবাসী বাংলাদেশিরা নিয়ে হয়েছে এবং অন্যান্য স্টেট থেকে বাংলাদেশিরা এখানে ছুটে এসেছেন বড়দিনের এই রাত্রি উদযাপন করার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী SM সোলাইমান। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 5,476 জনের। নতুন শনাক্ত হয়েছে 8,03,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 54,08,000। মোট আক্রান্ত হয়েছে 27,93,00,000-এর বেশি রোগী। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 998 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ কমেছে 9% ও মৃত্যুর হার কমেছে 10 ভাগ। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,92,000-এর বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা করোনার উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ হলে অন্তত 7 দিন কোয়ারেন্টিনে থেকে আবারও কাজে ফিরতে পারবেন। তবে তার আগে দেখাতে হবে করোনা নেগেটিভের সনদ। একদিনে 731 জনের প্রাণহানি নিয়ে শুক্রবার দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 50 ভাগ ও মৃত্যু বেড়েছে 4%। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউনহাইকে ক্ষমা করেছেন বর্তমান প্রেসিডেন্ট মুন জাইন। 69 বছর বয়সী পার্ক 2018 সালে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর দায়ে দোষী সাব্যস্ত হয়ে 22 বছরের কারাভোগ করছিলেন। 2017 সালে অভিশংসিত হন তিনি। 2013 সালে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট হন পার্ক গিউনহাই। তবে এর 4 বছরের মাথায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে হন অভিশংসিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে অভিশংসনের মুখে পড়া প্রথম প্রেসিডেন্টও তিনি। 2018 সালে পার্কের বিরুদ্ধে 18টি অভিযোগ দায়ের হয়। এর 16টিতেই দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগগুলোর বেশিরভাগই ঘুষ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত। এ ঘটনায় প্রথমে পার্ককে 30 বছরের কারাদণ্ড ও $1,68,00,000 জরিমানা করা হয়। পরে সাজা কমিয়ে 22 বছর করা হয়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় বেশ কজন কারাবন্দির সঙ্গে তিনিও মুক্তি পাচ্ছেন। কাঁধ এবং কোমরে ব্যথার কারণে এবছর 3 বার হাসপাতালে ভর্তি হন পার্ক। জাতীয় ঐক্যের প্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউনহাইকে বিশেষ ক্ষমা করেছে সরকার। অতীত ইতিহাস ভুলে করোনা মহামারী সহ জাতীয় সংকট সবাই মিলে কাটিয়ে উঠতেই এই পদক্ষেপ। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মিয়ং সুককেও নির্দোষ ঘোষণা করেছে সরকার। ঘুষ নেয়ার দায়ে 2015 সাল থেকে 2 বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটিতে এসেছে নানা পরিবর্তন। সবচেয়ে আলোচিত ক্রিকেট অপারেশনসে আকরাম খানের জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুসকে। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেমি সিমস। বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতনও। শীতের বিকেলে উত্তপ্ত বিসিবি কার্যালয়। ক্রিকেটকে এগিয়ে নিতে কোন বিভাগের দায়িত্ব কাকে দেয়া হবে তা ঠিক করতেই গুরুত্বপূর্ণ সভাতে নাজমুল হাসান পাপন। পরিচালকদের সেই সভা চলল 3 ঘন্টার বেশি সময় ধরে। জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েছেন বিসিবি সভাপতি, যেখানে বড় চমক ক্রিকেট অপারেশনস, মিডিয়া কমিটি ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টে। লাস্টের হলো শুধু আপনার ক্রিকেট অপারেশন। বুঝতেই পারছেন, একটা নামই এখনো শুনেন নাই। কাজে আমরা এটা জালাল ইউনুস
উনি জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। আম্পায়ার্স কমিটি এটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখানে আমাদের নতুন এবার ইলেক্টেড হয়েছে ইফতেখার রহমান মিঠু। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড, জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে, এটা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। বিশ্বকাপের পর থেকে টানা ব্যর্থ বাংলাদেশ দল, যেখানে বড় কারণ ব্যাটিং দীনতা। ব্যর্থতা থেকে বেরিয়ে সাফল্য পেতে ব্যাটিং পরামর্শ ঠিক করে ফেলেছে বিসিবি। 2007 থেকে 2011 4 বছর কাজ করে যাওয়া জেমি সিডন্সকে ফিরিয়ে আনছে বিসিবি। নারী ক্রিকেটারদের বেতনও বাড়ানো হচ্ছে উল্লেখযোগ্য হারে। জেমি সিডন্স কে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে সেটা এখনো ফাইনাল করা হয়নি, এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে। 33%ও ইনক্রিজ করা হচ্ছে। সো আমরা মেয়েদের স্যালারিটাকে রিভাইজ করছি, বিশেষ করে যারা ভালো করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিয়েছি। শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু করতে চায় বোর্ড। ক্রিকেটার তৈরিতে আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার সহ সারা দেশে আরো 10টি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 11 দিন কোয়ারেন্টিনের পর ক্রাইস্টচার্চে অনুশীলনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার ক্রাইস্টচার্চ ছেড়ে প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে গেছে মুমিনুলরা। বায়ুবাবুলের মধ্যে থেকেই বিমানযাত্রা করে পুরো দল। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। বেওফালের 2 নম্বর মাঠে হবে সেই ম্যাচ। করোনার আঘাতে এক পর্যায়ে শঙ্কা দেখা দিয়েছিল সিরিজ নিয়ে, তবে বাধা অতিক্রম করে মাঠে গড়াতে যাচ্ছে খেলা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।